আসলে মধ্যপ্রাচ্যের গল্পটা কিন্তু কোনো নেতা বা সাম্রাজ্যের গল্প না। এখানকার আসল চালিকা শক্তি বলতে পারেন এখানকার ভূগোল। এই যে বিশাল মরুভূমি, দুর্গম সব পাহাড় আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সাগরগুলো, হাজার হাজার বছর ধরে কিন্তু এই প্রকৃতি এখানকার ভাগ্য ঠিক করে দিয়েছে, সংঘাতের মঞ্চ তৈরি করেছে। চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি কিভাবে এই ভূগোলই এই অঞ্চলের জন্য এক অদৃশ্য কারাগার হয়ে উঠেছে। এই যে ছবিটা দেখছেন এটাই হলো এখানকার বাস্তব চিত্র। হাজার হাজার বছর ধরে এই ক্ষমাহীন কঠিন ভূগোলই এখানকার মানুষের জীবন আর সংঘাতকে নিয়ন্ত্রণ করে আসছে। বলতে পারেন আধুনিক ইতিহাসের যে নাটক তার মঞ্চটা কিন্তু এই প্রকৃতি তৈরি করে দিয়েছে। আর এই মঞ্চেই প্রত্যেকটা জাতিকে টিকে থাকার জন্য এক কঠিন লড়াই লড়তে হয়েছে। প্রকৃতির এই বিশাল মঞ্চ তো ছিলই, কিন্তু এরপর মানুষ এসে তার ওপর নিজেদের মতো করে দাগ কেটে দিল, কৃত্রিম সব সীমানা তৈরি করল। আর ঠিক এখান থেকেই শুরু হল এই অঞ্চলের সবচেয়ে বড় আর জটিল সংঘাতের গল্পটা। ব্যাপারটা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পর। তখন এই অঞ্চলের বেশিরভাগটাই ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। যুদ্ধের পর সেই বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ল, ফলে একটা বিরাট ক্ষমতার শূন্যতা তৈরি হল। আর ইউরোপীয় শক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন আর ফ্রান্স, ঠিক এই সুযোগটাই লুফে নিল। আর তখনই জন্ম নিল এই সাইক্স-পিকো চুক্তি ১৯১৬ সালে। এটা ছিল ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে একটা গোপন বোঝাপড়া। ওরা ঠিক করল অটোমানদের এই বিশাল এলাকাটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে। স্থানীয় মানুষ কি চায়, তাদের ইতিহাস কি, সংস্কৃতি কি, এসবের কোনো তোয়াক্কাই করা হলো না। কলমের এক খোঁচায় বলতে গেলে একটা গোটা অঞ্চলের ভবিষ্যৎ এঁকে ফেলা হলো। এই যে ম্যাপটা দেখছেন এটাই সেই কুখ্যাত সাইক্স-পিকো চুক্তির ফল। দেখুন কি সরল সোজা দাগ, যেন স্কেল দিয়ে মরুভূমির উপর দাগ কেটে দেওয়া হয়েছে। এভাবেই তৈরি হলো আজকের ইরাক, সিরিয়ার মতো দেশগুলোর সীমানা। ফলাফল, এমন সব জাতি গোষ্ঠীকে এক দেশের নাগরিক বানানো হলো যারা হয়তো শত শত বছর ধরে একে অপরের শত্রু ছিল। ভবিষ্যতের সংঘাতের বীজটা কিন্তু সেদিনই বোনা হয়ে গিয়েছিল। এর পরিণতি যে কি ভয়াবহ হয়েছিল তা বলে শেষ করা যাবে না। এই যে ধর্ম, গোষ্ঠী, ভাষা কিছু না দেখেই সীমানা টেনে দেওয়া হলো, তাতে এমন সব দুর্বল রাষ্ট্র তৈরি হলো যাদের কোনো জাতীয় পরিচয়ই ঠিকমতো গড়ে ওঠেনি। একদিকে সুন্নি শিয়ার সংঘাত চরমে উঠল, অন্যদিকে কুর্দিদের মতো একটা বিশাল জনগোষ্ঠীর রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়ল, তাদের নিজেদের কোনো দেশই রইল না। এই যে কৃত্রিম সীমানা আর প্রকৃতির নিজস্ব ভূগোল, এই দুটোর সংঘাতটা সবচেয়ে ভয়ঙ্কর রূপে দেখা যায় যখন কথা আসে সম্পদ নিয়ে। আর মধ্যপ্রাচ্যে সেই সম্পদ দুটো তেল আর তার চেয়েও গুরুত্বপূর্ণ পানি। এই জন্যই একটা নতুন শব্দই চালু হয়ে গেছে, হাইড্রোপলিটিক্স বা পানি রাজনীতি। মানে এখানে পানিকে আর শুধু পানি হিসেবে দেখা হয় না, এটাকে দেখা হয় একটা কৌশলগত অস্ত্র হিসেবে। টাইগ্রেস, ইউফ্রেটিস, জর্ডান, এই নদীগুলোর নিয়ন্ত্রণ যার হাতে, তার হাতেই ক্ষমতা। ভাবুন, তুরস্কের মতো দেশগুলো যখন নদীর উজানে বাঁধ দেয়, তখন ভাটির দেশ যেমন ইরাক বা সিরিয়া, তাদের তো অস্তিত্বই সংকটে পড়ে যায়। তো মূল কথাটা হলো, মধ্যপ্রাচ্যে পানি শুধু চাষবাসের জন্য জরুরি না, এটা একটা দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, টিকে থাকার প্রশ্ন। এটা এখানে একটা সিকিউরিটাইজড রিসোর্স। এবার আসি তেলের কথায়। আর তেলের সাথে জড়িয়ে আছে এই কৌশলগত চোক পয়েন্ট বা সংকীর্ণ জলপথের ধারণা। এই যে হরমুজ প্রণালী দেখছেন, এটা হলো বিশ্বের তেলের বাণিজ্যের একটা হাইওয়ে। সারা বিশ্বের প্রায় ২০% তেল এই সরু পথটা দিয়েই যায়। তো বুঝতেই পারছেন যে এই জলপথটা নিয়ন্ত্রণ করবে, সে চাইলেই পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। এই তেলের বিপুল সম্পদ আবার সৌদি আরবের মতো দেশগুলোকে এক বিশেষ ধরনের রাষ্ট্রে পরিণত করেছে, যাকে বলা হয় রেন্টিয়ার স্টেট। এর মানে কি? এর মানে হলো সরকার চলে জনগণের ট্যাক্সের টাকায় না, বরং তেল বিক্রি করা টাকায়। ফলে সরকারের সাথে জনগণের সম্পর্কটাই অন্যরকম হয়ে যায়, আর এই তেলের টাকাই হয়ে ওঠে তাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় হাতিয়ার। তো আমরা ইতিহাস দেখলাম, সম্পদের রাজনীতি বুঝলাম। চলুন এবার দেখি এই সব কিছু মিলিয়ে আজকের দিনে মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলাটা ঠিক কিভাবে চলছে। আজকের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দ্বন্দ্বটা হলো সৌদি আরব আর ইরানের মধ্যে। এটা শুধু দুটো দেশের লড়াই না। সৌদি আরব নিজেদের সুন্নি মুসলিম বিশ্বের নেতা মনে করে, আর ইরান হলো শিয়া বিশ্বের কেন্দ্র।
এই যে শতাব্দী প্রাচীন ধর্মীয় বিভেদ, এটাই তাদের আজকের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে আরও জটিল আর তীব্র করে তুলেছে। আর এই লড়াইটা তারা সরাসরি করে না, করে প্রক্সি যুদ্ধের মাধ্যমে। ইরানের কৌশলটা কিন্তু বেশ অন্যরকম। আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়েও তারা নিজেদের প্রভাব বাড়ানোর জন্য একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যাকে বলা হয় প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন এই সব দেশে তারা বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে নিজেদের খেলার ঘুঁটি সাজিয়ে রেখেছে, সরাসরি যুদ্ধ না করে অন্যের কাঁধে বন্দুক রেখে নিজেদের উদ্দেশ্য হাসিল করছে। এখন প্রশ্ন হল, ইরান এত সাহস পায় কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে তার ভূগোলে। ইরানকে একটা প্রাকৃতিক দুর্গ বলা যেতে পারে। এর চারিদিকে বিশাল বিশাল পর্বতমালা, যেমন জ্যাগ্রোস আর আলবোর্জ। এই যে জাগ্রোস পর্বতমালা, এটা পশ্চিম দিক থেকে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একটা প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে। এই দুর্গম ভূগোলের কারণে কোনো শত্রু চাইলেই সহজে ইরানের প্রাণকেন্দ্রে হামলা করতে পারে না। সামরিক পরিভাষায় একেই বলে স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। আর এই প্রাকৃতিক সুরক্ষায় ইরানকে একটা আপোষহীন আর সাহসী পররাষ্ট্রনীতি নেওয়ার সুযোগ করে দেয়। ইরানের এই দুর্গের মতো ভূগোলের ঠিক উল্টো দিকে যদি আমরা সৌদি আরবকে দেখি, তাদের শক্তিটা আবার অন্য জায়গায়। তাদের অবস্থানটা এমন যে তারা লোহিত সাগর আর পারস্য উপসাগর দুটো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথেই সরাসরি অ্যাক্সেস পায়। তার মানে সৌদি আরবের হাতে আছে কয়েকটা বড় অস্ত্র। এক, এই ডুয়াল ম্যারিটাইম ফ্রন্টেজ, যা তাদের নৌ আর বাণিজ্যিক ক্ষমতা দেয়। 2, তেলের বিশাল ভাণ্ডার, যা দিয়ে তারা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। আর 3, মক্কা ও মদিনার রক্ষক হিসাবে তাদের যে ধর্মীয় পরিচয়, সেটা মুসলিম বিশ্বে তাদের এক বিশেষ সম্মান আর প্রভাব দিয়েছে। এবার আসি অঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ দেশ ইসরায়েলের কথায়। তাদের ভৌগোলিক চ্যালেঞ্জটা আবার একেবারে অন্যরকম। তাদের সবচেয়ে বড় সমস্যা হল স্ট্র্যাটেজিক ডেপথের অভাব। দেশটা এতটাই সংকীর্ণ যে একটা বড় আক্রমণ হলে দেশের কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগবে না। এটা তাদের জন্য একটা অস্তিত্বের সংকট। তো এই ভৌগোলিক দুর্বলতাটা ঢাকার জন্য ইসরায়েল এক ভিন্ন ধর্মী কৌশল নিয়েছে, যাকে বলে ফরওয়ার্ড ডিফেন্স। মানে তারা বিপদের জন্য অপেক্ষা করে না, বরং এক অসাধারণ গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে বিপদ আসার আগেই তার আভাস পেয়ে যায়। 2, সেই বিপদকে অঙ্কুরেই বিনাশ করার জন্য প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালায়। আর 3, গোলান হাইটসের মতো কৌশলগত জায়গা নিজেদের নিয়ন্ত্রণে রেখে একটা বাফার জোন তৈরি করে, যা তাদের কিছুটা হলেও সুরক্ষা দেয়। এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম, তাতে এটা পরিষ্কার যে ভূগোল কতটা শক্তভাবে এই অঞ্চলকে তার কারাগারে বন্দী করে রেখেছে। কিন্তু প্রশ্ন হল, এই কারাগার থেকে কি মুক্তির কোনো পথ নেই? তাহলে প্রশ্নটি থেকেই যায়, ভবিষ্যতে কি প্রযুক্তি, কূটনীতি বা নতুন কোনো জোট পারবে মধ্যপ্রাচ্যকে তার এই ভৌগোলিক নিয়তি থেকে বের করে আনতে? নাকি এই প্রাচীন পাহাড় আর কৃত্রিম সীমান্তগুলোই নির্ধারণ করতে থাকবে ভবিষ্যতের সংঘাতের ইতিহাস? এই অঞ্চলের দিকে তাকালে এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে বড় হয়ে দেখা দেয়।